বঙ্গবন্ধু শেখ রাসেলের। মাত্র 10 বছর 10 মাস বয়সে 75 সেনার অভ্যুত্থানে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। রেহাই পায়নি ছোট্ট শিশু শেখ রাসেল, কিন্তু জীবনের এই ছোট্ট জীবনের কয়েকটি দিনে তিনি হয়ে উঠেছেন সমগ্র বাঙালির পরম বন্ধুস্বরূপ। তার স্মৃতিচারণার উদ্দেশ্য নিয়ে আজ আমাদের এই অনুষ্ঠান। শেখ রাসেল বাঙালি জাতির কাছে এক যুগোত্তীর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। বাঙালি জাতি তার মধ্যে খুঁজে পায় তার রূপকথার মতো ছেলেবেলাকে। শেখ রাসেলের মধ্য দিয়ে বেঁচে আছে আপামর বাঙালির শৈশব। অন্যদিকে তার নির্মম মৃত্যুর কাহিনী বাঙালি জাতিকে বারবার মনে করিয়ে দেয় নির্মমতার ইতিহাস, করুণ ইতিহাসের কথা। বাঙালি জাতি শেখ রাসেলের স্মৃতি বুকে জড়িয়ে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে সভ্যতার পথে আরও এগিয়ে যাক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের উজ্জ্বল হোক। সকলকে ধন্যবাদ। শেখ রাসেল বাঙালি জাতির কাছে এক যুগোত্তীর্ণ ব্যক্তিত্ব। বাঙালি জাতি তার মধ্যে খুঁজে পায় রূপকথার মতো নিজেদের ছেলেবেলাকে। শেখ রাসেলের মধ্য দিয়ে বেঁচে থাকি অপামর বাঙালির শৈশব। শুধু এই পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নাজমুল আহসান সাকিব, 10ম শ্রেণী, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। 1964 সাল। দেশ জুড়ে চলছে লড়াই আর যুদ্ধের উদ্দীপনা। পাকিস্তানে তখন প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল। এই সময়ের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে জন্ম নিল এক দেব শিশু। শিশুটির নাম শেখ রাসেল। জীবনের বেশিরভাগ সময়ই শেখ রাসেল তার বাবার সান্নিধ্য লাভ করেন। ছোটবেলা থেকেই তার বাবা যখন কারাগারে বন্দী, সে তার বাবার সঙ্গে দেখা করতে যেত জেলের বাইরে। এরই মাঝে 1966 সালে সে প্রথম কারাগার দেখার সুযোগ পায়। তখন কারাগারের মধ্যে সে তার বাবাকে বলে, বাবা বালি চলো। তখন তার বাবা তাকে উত্তর দেবার ভাষা খুঁজে পায় না। এই ছোট্ট শিশুকে সে কিভাবে বলবে যে আমি তো এ সময় তোমার সঙ্গে যেতে পারছি না। ছোটবেলা থেকেই শেখ রাসেল তার বাবার মতো মানব দরদী ছিলেন। তিনি যখন তার গ্রামের বাড়িতে যেতেন তখন ছোট শিশুদের জন্য জামা কাপড় কিনে নিয়ে যেতেন। তিনি সবসময় চাইতেন তার মতো যেন অন্য শিশুরাও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। তার যখন জন্ম হয় তার বাবা তাকে দেখতে পারেননি। তিনি চট্টগ্রামে একটি প্রচারণা কাজে ছিলেন। কিন্তু কি মর্মান্তিক ঘটনা, তার মৃত্যু তার বাবার সঙ্গেই 1975 সালের 15ই আগস্ট ঘটে। তার বাবা মা তার পরিবারের সকলকে যখন হত্যা করা হয়, তিনি তখন অনেক ভীত সংক্রান্ত অবস্থায় মিনতি করছিল তার মায়ের কাছে যাবার জন্য। কিন্তু কি পাষাণ হৃদয়ের লোক এরা, যারা এই ছোট্ট শিশুকে নির্মমভাবে হত্যা করে। আমরা তার এই ক্ষণস্থায়ী জীবনকে সবসময় স্মরণে রাখবো। তার এই জীবন আমাদের জন্য অনেক শিক্ষণীয়। আমরা তার এই জন্মবার্ষিকীতে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের শিশুই যেন স্বাভাবিক জীবনযাপন এবং নিরাপত্তাহীনতায় না ভোগে সেই আশা ব্যক্ত করে, এবং আমাদের পুরো পৃথিবীতে যেন চিরকাঙ্ক্ষিত শান্তি বর্ষিত হয় সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত পরিসরে চমৎকারভাবে অনুভূতি ব্যক্ত করল আমাদের নাজমুল আহসান। অনেক অনেক ধন্যবাদ। সুধী মণ্ডলী,
এই পর্যায়ে আমরা আলোচনা পর্বে প্রবেশ করব। আমাদের প্রথমেই আলোচনা করতে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব হেদায়েত আলী সোডাব, সহসভাপতি, জেলা আওয়ামী লীগ রাজবাড়ী সদর রাজবাড়ী মহোদয়কে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা আলাপ করছি, শেখ রাসেল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। তার জন্মবার্ষিকী নিয়ে আলোচনা করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত রাজবাড়ীর উন্নয়নের উপকার, রাজবাড়ী গণমানুষের নেতা, আপনার আমার ভোটে 5 বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, উপস্থিত আমাদের সুযোগ্য জেলা পুলিশ সুপার মহোদয়, যিনি ইতিমধ্যেই আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করে রেখেছেন বলে আমি মনে করি। ওনার নেতৃত্বে রাজবাড়িতে বেশ শান্তিপূর্ণভাবেই চলছে। ওনাকে জানাই আমরা আন্তরিক ধন্যবাদ। উপস্থিত আমার ছোট ভাই পৌর মেয়র, আমাদের তিতু, উপস্থিত এদিকে সিভিল সার্জন সাহেব, ওদিকে আমার শ্রদ্ধ বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, ওদিকে আমার আরেকটা ভাই বীর মুক্তিযোদ্ধা আবুল সহ সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, ছোট্ট যারা বক্তৃতা দিল, সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। শেখ রাসেল একটা ফ্যামিলির ছোট ছেলে, সে কিন্তু খুব আদরের হয়। এটাই পৃথিবীর নিয়ম। আমি কল্পনা করতে পারিনি, আমরা ছোটবেলায় আমাদের বাড়িতে পুঁথি বই পড়া হতো। এটা কখন? এটা হলো হাসান হোসেনের শহীদ হয়েছিলেন কারবালায়, তখন একটা শ্লোক আমরা শুনেছি। আমরা দেখতাম আমাদের বাড়ি মুরব্বী গোল হয়ে বসতো আর আরেকজন পড়তো, সেটা বড় বড় অক্ষরে বাংলায় লেখা ছিল। এক জায়গায় ছিল লেখা, কাফেরের দেলে নাই রহম, কাফেরের বুকে নাই পশম। একটা ইয়াতে লেখা ছিল, মানে সেটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? সীমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এই বাংলাদেশেও সীমার সৃষ্টি হয়েছিল। সেই সীমার কে? সেই সীমার জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নেতৃত্বে তার গোপন উস্কানিতে, খন্দকার মোস্তাকের নেতৃত্বে, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার বংশকে নির্বংশ করার জন্য আমি যখন এই বঙ্গবন্ধুর ভাস্কর্যটা তৈরি করি, তখন ডিসি ছিলেন রফিকুদ্দিন সাহেব। উনি বললেন, সাহেব কালকে একটু সকাল সকাল আসবেন, এক ভদ্রলোক আসবে আমার এখানে। আমি আসলাম, তখন একটা ভদ্রলোক আসলো, তখন 11টা সাড়ে 11টার দিকে আসলাম। ডিসি সাহেব একটু বললেন যে একে চেনেন? আমি বললাম না। বলতে এর নাম হলো মহিদুল ইসলাম, মানে বঙ্গবন্ধু হত্যার বাদী ছিল বোধহয় ভদ্রলোক। ওনার সাথে
ভদ্রলোক মারা গেছে, বছর 2 আগে মারা গেছেন। উনি বলতেছিলেন উনি সচক্ষে দেখেছেন বঙ্গবন্ধুর হত্যা, এবং এই শেখ রাসেল উনি কান্নাকাটি করতেছিলেন যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ঘাতকেরা তখন তার চলতে মায়ের কাছে নিয়ে দেখি, মায়ের কাছে নিয়ে দেখে একটা গুলির আওয়াজ হলো। তারপরও কিন্তু তারপর ব্যানর চার্জ করা হয়েছে। এটা ওনার মুখের কথা, এই রাজবাড়িতে ওনার মুখের কথা। সত্যি আমার চোখে তার মানে আর কি বলবো, আমার চোখ দিয়ে তুমি পানি। ওনার সাথে কোলাকুল করলাম, তাই আমার সৌভাগ্য হয়েছিল ওই ভদ্রলোকের সাথে ওই টিস সাহেবের কারণে কথা বলার। ভদ্রলোক বছর 2 আগে মারা গেছেন উনি। যাই হোক, পৃথিবীর ইতিহাসে অনেক দেশে রাজা, অনেক দেশেরই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হত্যা হয়েছে, কিন্তু এইরকম নৃশংসভাবে একটা মানে ফ্যামিলিকে, কোন ফ্যামিলি, যে বঙ্গবন্ধু তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ পেলাম, যে পাকিস্তানি সৈন্যরা মানে পাঞ্জাবিরা বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস দেখানি। বঙ্গবন্ধুকে কিন্তু অনেকবার বলা হয়েছিল যে বঙ্গবন্ধু আমাদের প্রেসিডেন্ট ভবনে যান, কিন্তু বঙ্গবন্ধু বলতেন যে না, বাঙালিরা আমার কিছু করতে পারে না, যেখানে পাকিস্তানরা আমার কিছু করতে পারে নাই, বাঙালিরা কেন আমাকে মারবে। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রয়ের প্রধানকে এই ঢাকায় পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুকে সতর্ক করার জন্য, কিন্তু বঙ্গবন্ধু তার কথাও কোনো পাত্তা দেননি। বঙ্গবন্ধু মনে করতেন এই বাঙালি জাতির জন্য আমি বছরকে বছর জেল কেটেছি, তাদের জন্য জীবন উৎসর্গ করেছি, আমাকে কেন বাঙালিরা মারবে। কিন্তু দেখেন কি নির্মম ভাবে পাকিস্তানদের প্রেতাত্মা তখন এর সাথে জড়িত ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে কিন্তু এখন আমাদের বন্ধ হয়েছে, অনেকে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, নিক্সন, কিসিঞ্জার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের, আর নিক্সন ছিল তখন ভারতের আমেরিকার প্রেসিডেন্ট। চীন, সৌদি আরব, এরা কিন্তু সব আমাদের এখন সব বন্ধ হয়েছে আমাদের, কিন্তু এরা সাংঘাতিকভাবে চেষ্টা করেছিল এই বাংলাদেশটা যাতে স্বাধীন নয়। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আর সোভিয়েত রাশিয়ার সাহায্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন, সেদিনে সেই দৃশ্য আমরা রেডিওতে শুনেছি, তখন তো টিভিতে এরকম ভাবিয়েছিল না। যাই হোক, সেই মহান ব্যক্তির সাথে পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু তার বিচার হবে। কিন্তু জিয়া রহমান ইন্ডিয়ান বিল পাস করে তার বিচারকে বন্ধ করা হলো। একটা মানুষের পোশাক কুকুরকেও যদি মারা হয় তারা কিন্তু কেস করার অধিকার থাকে, কিন্তু জিয়া রহমান সেটাকে বন্ধ করে লাইন করে। এই তো আমার বাংলাদেশ। এখনো কিন্তু সেই অপশক্তি, এই আবার দেখেন দুর্গাপূজার ভিতর কি অঘটন ঘটল, তারা কিন্তু বসেনি, নেত্রীকে হত্যা করার জন্য তারা বসে নেই। তাই আমি আমাদের আইন শৃঙ্খলা, আমি প্রায় ইয়েতে কি বলে, আমাদের যখন আইন শৃঙ্খলা মিটিং হয় আমি কিন্তু এই কথাটা প্রায় বলি যে তারা কিন্তু বসেনি। তাই আমি মনে করি আমাদের ডিসি স্যাররা আছেন, এসপি স্যাররা আছেন, এবং আরো অন্যান্য সংস্থা আছেন, সবাইকেই সারা দেশের সবাইকেই সতর্ক থাকতে হবে যাতে জননেত্রী শেখ হাসিনাকে তা হত্যা করতে না পারে। 21 বার 22 বার তাকে হত্যা করার চেষ্টা করেছে। এই দুইজনকে হত্যা করতে পারলেই বঙ্গবন্ধুর মানে আর কথা বলার মতো কেউ থাকবে না। বঙ্গবন্ধুর ফ্যামিলি এখন যারা আছে, কিন্তু ওরা সুযোগ পরে কিন্তু এদের সবাইকে হত্যা করবে। আমি শেখ রাসেলের জন্মদিনে শুধু এইটুকু আহ্বান জানাবো, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু সহ যারা
নৃশংসরা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে বেস্ত নসিব করুন। আমি এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশ নিতে আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আসসালামু আলাইকুম। শেখ রাসেল দিবস আজ দেরিতে হলেও আল্লাহর অশেষ রহমতে সরকারের সিদ্ধান্তটা এসেছে রাসেল দিবস পালন করার। রাসেল কেন? রাসেল কে? রাসেল একটা বঙ্গবন্ধুর সন্তান শুধু নয়, রাসেলের রক্ত বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে রাসেলকে কেন হত্যা করেছিল, বঙ্গবন্ধুকেই কেন হত্যা করা হয়েছিল সপরিবারে। পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি, পরিবারকেও হত্যা করতে পারেনি। পরবর্তীতে বাঙালিদের কিছু কুলাঙ্গ বাঙালি সন্তানদেরকে তারা ব্যবহার করেছিল স্বাধীনতা অর্জন করার জন্য, অপরাধে স্বাধীনতার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি ভারতের দেরাদুনের প্রশিক্ষণে ছিলাম, আমার বন্ধু আবু বকর এখানে বসা আছে, সেখানে শেখ জামাল ছিলেন আমাদের সঙ্গে প্রশিক্ষণে। জেনারেল ওবান প্রধান ছিলেন। জেনারেল ওবান শেখ জামালের জন্য একটা ঘর এবং একটা খাট দিয়েছিলেন, কিন্তু উনি ওখানে যাননি। বলেছেন যে আমি প্রশিক্ষণ নিতে এসেছি, সবার সাথে একই সমানভাবে প্রশিক্ষণ নেব। এবং এক পর্যায়ে শেখ জামালকে জেনারেল ওবান ওনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন গোপনে। পরবর্তীতে 1 মাস পরে যখন কনফারেন্সে বলেছিলেন, আমরা প্রশ্ন করেছিলাম জেনারেল ওবানকে শেখ জামালকে কেন নেওয়া হলো। শেখ জামাল আমাদের প্রেরণা ছিল বঙ্গবন্ধুর সন্তান হিসাবে। জেনারেল ওবান সেদিন বলেছিলেন, বাঘকে আমি দেখি নাই, বাঘের বাচ্চাকে দেখার জন্য আমি ওনাকে নিয়েছি এবং ফেরত দেবো। কথাটা এই জন্য বললাম যে বাঘের বাচ্চা শেখ রাসেলও বাঘের বাচ্চা, এবং বাঘের বাচ্চা যাতে না জীবিত থাকে সেই জন্য রাসেলকে মারা হয়েছিল সেদিন। কারণ রাসেলকে ওই ছোট্ট শিশুকে মারার কোনো কারণ ছিল না, কিন্তু শুধু ওই বাঘের বাচ্চা দেখেই রাসেলকে মারা হয়েছিল। যাই হোক, পাকিস্তানিরা ষড়যন্ত্র করে স্বাধীনতার প্রতিশোধ নিয়েছিল বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করে। যাই হোক, অনেক বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল, বক্তারা আছেন, সবাইকে ধন্যবাদ। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গমাতা সহ সবার আত্মার শান্তি কামনা করছি এবং তাদের অনুসরণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, এই প্রত্যাশা সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি পৌরপিতা জনাব মোহাম্মদ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী পৌরসভা, রাজবাড়ী মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ রাসেল আজ 58তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে এই মঞ্চে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, এবং আরো উপস্থিত আছেন আমাদের 5 বারের সাংসদ
এবং রাজবাড়ির উপকার গণমানুষের নেতা আলহাজ কাজী কেরামত আলী, এবং উপস্থিত রয়েছে সুযোগ্য পুলিশ সুপার মহোদয় শাকিরুজ্জামান, এবং উপস্থিত রয়েছে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার কাকা, উপস্থিত রয়েছে মুক্তিযোদ্ধা আমাদের আবুল ভাই, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন এবং সিনিয়র ছাত্রছাত্রী, সবাইকে আমার পৌরসভার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসলে শেখ রাসেল আমি বলবো বাঘের বাচ্চা না, বীরের সন্তান বীরই হয়। আজকে এই কুলাঙ্গার এবং কিছু বিপদগামী সেনা সদস্যরা বুঝতে পেরেছিল ওই রাসেল একদিন এই বাংলার প্রধানমন্ত্রী হবে, জননেত্রী শেখ হাসিনার মতো সেও এদেশে একদিন শাসন করবে। তাই তারা বুঝতে পেরে তারা আজকে বীরের সন্তানকে তারা হত্যা করেছে। আজকে আসলে আল্লাহর কি অশেষ মেহরবানি, আপনারা দেখেন হত্যা দিয়ে কিন্তু সবকিছু শেষ করে না, যে হত্যা দিয়ে শেষ করা যায় না। তাই আমি বলবো যে আজকের এই শিশু রাসেল যে দিবসটি জাতীয় দিবস ঘোষণা করা হয়েছে, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি আরেকটু অনুরোধ করব যে আমরা এই দিবসে আমি মনে করি যে উচিত যে আমাদের সবারই অন্তপক্ষে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা স্বার্থের মধ্যে কাজ করতে চাই, তারা যেন আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ক্ষমতার ময়ে আমরা যেন কোনো শিশুকে হত্যা না করি, আমরা যেন কোনো বাবাকে হত্যা না করি, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। এবং পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করবো, আজকে শিশু রাসেল দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, আগামী আমি মনে করি যে এই যে আজকে আমাদের দেশে বড়াই অনেক কমে গেছে, অনেক এতিম বাচ্চারা আছে, মারা সবার মার কাছে সবার সন্তান কিন্তু বড়, কিন্তু অনেকে আছে শিশু সদনে দিতে চায় না। সেই সন্তানদের পড়ালেখা হোক আর যে কোনো ভাবে এই দিনে আর্থিক অনুদান দেওয়া হবে আমাদের সর্বোচ্চ উত্তম কাজ আমি মনে করি। কারণ এতিমরা কিন্তু সুপার পাওয়ার। এই শেখ রাসেল দিবস উপলক্ষে এতিমদের মাঝে অর্থ বরাদ্দ করলে আমরা আজকে এই দিনের আরো সুন্দর এবং আরো মহিমান্বিত হবে এই মনে করি আমি। পরিশেষে আমাদের হাজার বছরের সৃষ্ট বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু তার সপরিবারে তার আত্মার মাধ্যমে কামনা করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে এবং দীর্ঘ হায়াত দান করুক, এবং আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাক যেন আমাদের সুস্থতা রেখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেয়, এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার বহুমুখী মানুষের। ধন্যবাদ মেয়র মহোদয়কে তার চমৎকার অনুভূতি প্রকাশের জন্য। এই পর্যায়ে আলোচনায় অংশ নিতে আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব দিলীপ কুমার কর, অধ্যক্ষ রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী মহোদয়কে। ধন্যবাদ স্যার। শেখ রাসেল দীপ্তজয় উল্লাস অদম্য আত্মবিশ্বাস প্রতিবদ্ধ অনুসরণে রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব দিলশাদ সদস্যরা তার শান্তি কামনা করছি, এবং একই সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের যারা কুশীলব তাদের প্রতি আমার ঘৃণা প্রকাশ করছি। শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।
আমার জন্ম 1964 সালের 5 এপ্রিল। সেই হিসাবে শেখ রাসেল আমার থেকে 6 মাস 13 দিনের ছোট। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং আসলাম সানির লেখা বঙ্গবন্ধু শেখ রাসেল এবং অন্যান্য দুটো বইয়ের মাধ্যমে জেনেছেন শেখ রাসেলের শিশুকালীন বাঙালি মনন, তার বাঙালির আতিথ্যবোধ, তার বাঙালির যে শৈশব যাপিত জীবন এবং তার মধ্যে শিশুকালে যে নেতৃত্বশীল একটা মানসিকতা গড়ে ওঠে। আমরা এই বই দুটো পড়লে এবং ডকুমেন্টারিগুলো দেখলে সেটা বুঝতে পারি। বঙ্গবন্ধু যেখানে যেখানে সম্ভব শেখ রাসেলকে সাথে নিয়ে যেতেন। আমরা লক্ষ্য করি তার মধ্যে অত্যন্ত আর্টিস্টিক এবং স্টাইলিস্টিক জীবন বোধ জন্ম নিচ্ছিল। আজকে তিনি বেঁচে থাকলে আমার বয়সী পরিণত একজন বঙ্গবন্ধুর উত্তরাধিকার সুযোগ্য বাঙালি নেতৃত্ব আমরা পেতাম। দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, বাঙালি জাতির। লক্ষ্য করলে দেখা যায় দীর্ঘকাল যাবৎ, 1000 বছর যাবৎ বাঙালি তার অধিকার ফিরে পাক, বাঙালি তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হোক, বাঙালি তার যথার্থ অবস্থান ফিরে পাক, এটা কিন্তু কেউই কোনোদিন চায় না। শুধু আগ্রাসীরা নয়, আমরা আশেপাশে যদি বাঙালি নেতৃত্বদের জীবন আচরণ, তাদের জীবন কর্ম এবং সর্বশেষ তাদের পরিণতির দিকে তাকাই, বাঙালির জন্য যে বা যারাই কথা বলেছেন, যে বা যারাই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, সবসময় ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে হয় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অথবা দাবায় রাখা হয়েছে। যে কারণে বঙ্গবন্ধু উচ্চারণ করেন যে শত চেষ্টা করেও বাঙালিকে দাবায় রাখতে পারবে না। শেখ রাসেলের নামকরণটা আমাদের উপস্থাপক বলেছেন যে বার্ট্রান্ড রাসেলের অনুসরণে, অর্থাৎ এই জায়গাটিতে বঙ্গবন্ধুর যে আদর্শবোধ চেতনাবোধ, তার যে আদর্শ এবং চেতনার মহিমা, সেটা কিন্তু পরিষ্কার হয়। তিনি বিশ্ববরেণ্য সাহিত্যিক বার্ট্রান্ড রাসেলের নাম অনুসারে তার কনিষ্ঠ পুত্র রাসেলের নাম রাখেন। আমি বেশি কথা বলবো না। দুটো দিকে আমাদের পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তারা বলেছেন যে কিভাবে এবং কেন শেখ রাসেলকে হত্যা করা হয়। এটা অত্যন্ত পরিষ্কার। এই বিষয়টা বোঝার জন্য উচ্চবর্গের জ্ঞানের বা পিএইচডি ডিগ্রি করার দরকার নেই। সেটা হলো বাঙালির স্বাধীনতা, বাঙালির নিজস্ব অধিকার বোধ এবং বাঙালি যাতে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে না পারে, এর বিরোধী যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত, সেই চক্রান্তই সেদিন বঙ্গবন্ধু সহ শেখ রাসেলকে হত্যা করেছিল। দুর্ভাগ্য এই জায়গায় যে ছোট্ট শিশু, পরিবারের সবার ছোট, শেখ জামাল পরিবারের ছোট ছিল। শেখ রাসেলের জন্ম কিন্তু শেখ জামালের অনেক পরে। এই কারণেই তার আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে তার আদরটা একটু বেশি ছিল। লক্ষ্য করলে দেখবেন যে পরিবারের প্রতিটি নির্ভরযোগ্য জায়গা তার যাদের কাছে ছিল, সেই বড়দেরকে তার সামনে অত্যন্ত নিষ্ঠুরভাবে একে একে হত্যা করা হয় এবং পরিশেষে মেজর ডালিমের নির্দেশে হুদা এবং সেবাহী মুসলিম উদ্দিন, তার পিতার লাশ, তার বড় ভাইয়ের লাশ এবং তার নিকটতম যারা ছিল পরিবারের সবার লাশের পাশ দিয়ে তাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় মায়ের কাছে। যখন সে মায়ের কাছে পৌঁছে দেখে, প্রথমে তো মায়ের কাছে যেতে চেয়েছিল। আমরা আফাবা মহিতুল ইসলাম বঙ্গবন্ধু রেসিডেন্স এর মুখের কথা আমরা এটা জানি। পরবর্তীতে মাকে যখন মৃত অবস্থায় পায় তখন সে হাসরফের কাছে যেতে চেয়েছিল। 10 বছর 10 মাস 27 দিনের রাসেলকে ওই মুহূর্তে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। দুর্ভাগ্য যে যারা মানবাধিকারের কথা বলেন, যারা ন্যায় নীতির কথা বলেন, সেই সমস্ত দেশ, সংস্থা এবং ব্যক্তি আজ পর্যন্ত আমরা শুনতে পেলাম না 30 লক্ষ শহীদ, 4 লক্ষ বঙ্গনা মাবন এবং 75 নভেম্বরের খুনিদের ব্যাপারে একটি টুবার করে উচ্চারণ করেননি। কোথাও মানবাধিকার ছিল সেদিন? আজ অবধি সেই সমস্ত নিকৃষ্ট নরপিচাসদের যে সমস্ত দেশ আশ্রয় প্রচ্ছয় দিচ্ছে এবং দিয়েছে, তাদেরকে আসলে সভ্য বলতে মানতে মানে দ্বিধা লাগে। আদৌ কি তারা সভ্য
যারা নিরীহ অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা করতে পারে, যারা নিরপরাধ শিশুকে হত্যা করতে পারে এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয়, তারা আমি মনে করি উভয়ই সমান। আজও আমরা দেখতে পাচ্ছি সেই পাকিস্তানে প্রেতাত্মা পরাজিত শক্তি, উগ্র সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করবার জন্য বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্য এবং বাংলাদেশের অগ্রগতিকে নস্যাৎ করে দেওয়ার জন্য সেই পুরনো কায়দায় আবার বাংলাদেশের সম্প্রীতি এবং স্থিতিশীলতা নষ্ট করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আশা করব বাংলাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শান্তিপ্রিয় মানুষ এই অশুভ চক্রকে শান্তিপ্রিয় উপায়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করবে, সেটা বাঙালি করে দেখিয়েছে বারবার। এই প্রত্যাশায় শেখ রাসেল সহ ৭৫-এর 15ই আগস্ট, ৩রা নভেম্বরে জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বরাবরই চমৎকার বক্তব্য রাখেন দিলীপ স্যার। আজও তার ব্যতিক্রম ঘটেনি, স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জিটন, সিভিল সার্জন, রাজবাড়ী মহোদয়কে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জিটন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের জেলা প্রশাসক মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ এবং অগ্রগতি সুধী। আসলে শেখ রাসেল সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনলাম। আসলে প্রত্যেকটা শিশু জন্মায় অমিত সম্ভাবনা নিয়ে, আর শেখ রাসেল আসলে আমাদের একটা ভালোবাসার নাম, একটা না ফোটা কলির নাম। তার যে দুরন্তপনা, তার যে শিশু সুলভ যে সকল আচরণ, মানুষের প্রতি যে ভালোবাসা, লেখাপড়ার প্রতি তার যে আগ্রহ এবং তার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে তার যে অবাধ বিচরণ হওয়ার সম্ভাবনা ছিল, সে সুযোগ সে পায় না। আসলে প্রত্যেকটা শিশু মানে অনেক অনাগত সম্ভাবনা নিয়ে জন্মায়। যদি শেখ রাসেল বেঁচে থাকতো, আজকে সহায়তা হতো আমাদের দেশের অনেক দূরদর্শী নেতা, এবং যেহেতু তার রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, সুতরাং এই দেশের মানুষের প্রতি যে একটা ভালোবাসা, সেটা তার থাকতে সহজাত। তো আসলে এই সকল যখন অনুষ্ঠানে আমরা বসি, আমরা আলোচনা উদ্দেশ্য এটি হওয়া উচিত যে তার যে উদ্দেশ্য ছিল বা তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গিতে যেন আমরা আমাদের জীবনকে পরিচিত করতে পারি। তোমরা যারা ছোট আছো, যারা শিশু আছো, তোমরা শেখ রাসেল সম্পর্কে আজকে শুনেছ যে কিরকম ছিল। আমরা যদি তার সেই তার যে কর্মধারা, তার যে কর্মচাঞ্চল্য, সেটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আর যারা বড় আছে, যারা বয়স্ক আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, যখন শিশুদের এই উচ্ছ্বাস, শিশুদের দৃষ্টিভঙ্গির কারণে আসলে শিশুরা নিষ্পাপ থাকে। যখন শিশুরা ধীরে ধীরে বড় হয়, সমাজের বিভিন্ন পঙ্কিলতা, পারিপার্শ্বিকতা, বিভিন্ন রকম মানে অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতার মধ্যে পড়ে মানুষ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আমরা যদি সেই শিশুসুলভ ভালো জিনিসগুলো ধরে রাখতে পারি, আর এর সাথে প্রবীণের যে প্রজ্ঞা, সেটা যখন একত্রিত হয়, তখন একটা দেশ সামনে এগিয়ে যায়। আমরা আশা করবো আজকের দিনের আমাদের প্রত্যেক এটি হবে যে শেখ রাসেলের যে উচ্ছ্বাস, তার যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা ধারণ করব, এবং যারা বয়োবৃদ্ধ তাদের যে প্রজ্ঞা, তাদের যে অভিজ্ঞতা, সেটাকে আমরা একত্রিত করে আমাদের দেশকে গড়ব। ধন্যবাদ সকলকে। শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমি আলোচনায় অংশ নেব আমন্ত্রণ জানাচ্ছি জনাব এম শাকিরুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়কে। এটা ছাড়া তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত আছেন রাজবাড়ী এক আসনের মাননীয় সাংসদ জনাব কাজী কেরামত আলী মহোদয়, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,
শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট সোনামণিরা, অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। সময় 3 মিনিট, তো বেশি বলা যাবে না। রাসেল রাসেল কোথায় রাসেল, মায়ের কাছে আয়, রক্তে ভেজা রক্ত গোলাপ মায়ের আঁচল ছায়। রাসেল রাসেল কোথায় রাসেল, বাবার কাছে আয়, রক্তে ভেজা শরীর দেখে রাসেল কাঁদে হায়। রাসেল রাসেল কোথায় রাসেল, কামাল জামাল ডাকে, ভাবিরা সব ঘুমিয়ে কেন অবাক হয়ে থাকে। সব লেখার মাধ্যমেই রাসেল আমাদের মাঝে বেঁচে থাকবে। দেবী মৌদুদীতে লিখেছেন। আমি খুব ছোট্টভাবে বলবো, আজকের এই অনুষ্ঠানে কিংবা এই ধরনের যখন অনুষ্ঠান হয়, কিছুদিন আগে শেখ কামালের জন্মদিন গেল, বঙ্গমাতার জন্মদিন মানে গেল, আজকে শেখ রাসেলের। তা ঘুরে ফিরে আমরা এই কজনই আসি, দুর্ভাগ্য আমাদের। আমরা চেতনার কথা বলি, চেতনা কোথায়? চেতনার চর্চা কিভাবে হবে? ঘুরে ফিরে যারা একটু চর্চা করে, পুরস্কার পায়, তাদের গার্ডিয়ান, কিছু নির্দিষ্ট সংবাদকর্মীবৃন্দ, কিছু আলোচকবৃন্দ, আর আমাদের এই সরকারি যারা আমরা আছি। দেখেন, অথচ যে কোনো অনুষ্ঠানে পাহারা দিতে হয় আমাদেরকে, দিন রাত ধরে কষ্ট করতে হয়। ঠিক আছে, কে সামনে বসবে, কে পেছনে বসবে, কোথা দিয়ে কত লোক আসবে, এটা আমাদের একটা দৈন্যদশা আমি বলবো। আমাদের চেতনার জায়গাটাকে শানিত করতে হবে। আমি যদি কিছু ভুল না বলে থাকি, কিছু ভুল বললে আমি ক্ষমা প্রার্থী। আমি শেখ কামাল ওনার জন্মদিনও আমি স্টেডিয়াম বসে বলেছিলাম, মাত্র হাতে গোনা কয়েকজন লোক, এদের জীবন চরিত পাঠ করতে হবে, চর্চা করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে যদি চর্চা না করি, তার আদর্শ অনুসরণ করে যদি নিজের জীবন এবং নিজের কর্মে সেটাকে যদি প্রমাণ করতে না পারি, তাহলে এগুলো অর্থহীন। আমার মনে হয় আমি কিছু ভুল বলিনি, আর যদি ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থী। সম্মানিত সুধীবৃন্দ, আজকে যদি শেখ রাসেল তার বেঁচে থাকতেন, 58 বছরের পরিণত একজন আর কি মানুষ হতেন, আর একজন বঙ্গবন্ধু হতেন। তা আমরা শেখ রাসেলকে হারিয়েছি, কিন্তু আমি প্রথম এসেই আমি কবিতার আমি কটা লাইন পড়েছি। রাসেল এভাবেই বেঁচে থাকবে। রাসেলদের মৃত্যু নেই, বঙ্গবন্ধুর মৃত্যু নেই, শেখ কামাল শেখ জামালদের মৃত্যু নেই, এরা অবিনাশী। মুক্তিযোদ্ধাদের মৃত্যু নেই, এরা অবিনাশী। যদি আমরা তাদের চেতনাকে, তাদের স্বপ্নকে লালন করে সেটাকে বাস্তবায়ন আমরা করতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সামনে যেসব সূর্যরা তোমরা বসে আছো, এই সূর্যের আলোয় আমরা আলোকিত করবো। সংখ্যা বেশি না হলেও যারা এসছো, যারা প্রতিযোগিতা পুরস্কার প্রাপ্ত হয়েছ, এরা এক একটি সূর্য। আমরা ওগুলো নিয়ে বদল না, খুব বেশি মানুষ আসুক কি না আসুক, আমরা এগুলো নিয়ে বদল না। দু একজন সূর্য থাকলেই হবে, দু একটা নেতৃত্ব থাকলেই হবে, তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় তোমাদের মাঝেই আছে বঙ্গবন্ধু, তোমাদের মাঝেই আছে শেখ রাসেল। আমরা আগামীর সুন্দর প্রত্যাশা করছি, আমরা সকলে ভালো থাকবো। আজকের এই দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শহীদ সদস্যবর্গ এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীবৃন্দ যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়কে, যিনি কাব্যিক ভাষায় তার বক্তব্য উপস্থাপন করলেন। তাকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি আমাদের মাননীয় সাংসদ এসপি মহোদয়, সুযোগ্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমার সামনে যারা আছে, আসলে বক্তৃতার সময় নেই। এসপি সাহেব ভালো করছেন যে আসলে লোক তো নাই, আমরাই বেশি এখানে। আমি এই সমস্ত বক্তৃতার মধ্যে দু একটা কথা আমি বলে দেবো, কেন আমার বক্তৃতার সময় নেই। আসলে ওই 15 আগস্ট সে অন্ধকার রাত্রে কিন্তু ছোট ছিল না, ওর চেয়ে ছোট আরেকজন ছিল। এটা অনেকেই
জানে জানে তার নাম ছেলে চার বছরের সুকান্ত বলে একবার সুকান্ত বাবু, হ্যাঁ। তো তার নামটা আসা দরকার। আর সে বলছে যে আরো এই রাসেল হওয়ার দরকার। তারা রাসেল হয়ে কি আমরা একদম গুলি খাবো নাকি? গুলি খাবো? গুলি যাতে না খাই সেই ব্যবস্থা করতে হবে। রাসেল তো একটা শিশু মানুষ, এই প্রজন্মকে বলতে হবে দেখো এরকম ঘাতক বাংলাদেশে ছিল। সে তো বঙ্গবন্ধুকে হত্যা করে না, বঙ্গবন্ধু অপরাধ করছে, একটা জাতীয় হত্যা, ঠিক আছে, তার করছে অপরাধটা কি? বাংলাদেশ স্বাধীন করা। তার মারো, তার নৌপ্রেতা পুত্রবধূ, তার ওয়াইফ, তার শিশুর বাচ্চা, এরা কি অপরাধ করেছে? হত্যা করেই শান্ত হয় নাই, ৭৭ সালে ইন্টিমিটি অধ্যাদেশ জারি করল। পারেন যে কথা আমাদের বিষয় করে না কিন্তু বলছেন, একটা বাড়ির চাকরও যদি বা কি হয় হত্যা হয় তারও বিচার হবে। এইটি কি? আর এটা আপনারা যারা সজাগ লোক এখানে তারা সবাই বলছেন, শিশুদের মধ্যে এটা বলে দিতে হবে তোমার বয়সে একজন হত্যা করেছে। আমি অনেক শিশু নিয়ে কাজ করি, হাজার হাজার শিশুদের নিয়ে। দিদি সাহেব সেদিন আমারও অফিসে গিয়েছে, স্কুল দেখতে গিয়েছিলেন। আমরা কি বলি না করি? এই এখন বক্তে ফাটা দিয়েছে বাড়ির মধ্যে শিশু তার নাতি নেতেছে, এটা জানে না, ইতিহাসটা তারা জানে না। আমি অবাক হবেন, আমি ৪-৫ দিন আগে ঢাকায় গিয়েছিলাম, একটা কাজ ছিল ১ ঘন্টা পরে। আমি চিড়িয়াখানায় গেছিলাম, যা বসে আছে একটা সিঁড়িতে, দুটো ফুটফুটের ছেলে দুজন ধরে হাঁটতেছে। আমি আমার ওই ব্রেঞ্চের বসালাম, বসে বললাম তোমাদের বাবা বাড়ির কথা, তো আমাদের বাড়ির আশেপাশেই আজকে ছুটি, তাই আমরা এটা দেখতে আসছি। বাবা, তোমার বাবা কি করে? ব্যবসা করে। ভাই বোনরা কি করে? কলেজের শিক্ষক। মা গৃহিণী। তোমরা কি মুক্তিযুদ্ধের কথা বন্ধু শুনছো? পট্টভাই মুক্তিযোদ্ধা কথা কয়, আমি একজন মুক্তিযোদ্ধা। যেই আমি একটা মুক্তিযুদ্ধ, ও সরে বসে, ও ব্রেঞ্চ কিন্তু সরে, বাবা সরে যাচ্ছে কেন? আপনার দেখি, আমরা কোনদিন এগুলো শুনি নেই। বাবা মা তার এই মেসেজটা তাদেরকে কোনদিন দেয় নাই। আজকে এখানে বক্তৃতা বাড়ি চলে গেলাম, রাসেল, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুয়া, এদের সঙ্গে কি জানি। আমি স্বপ্নে নিয়ে এই কথাটা বলি, আমার কর্তব্য সম্বোধন করা উচিত বলে আমি মনে করি। পরিবার থেকে সেটা শেখা উচিত। আর ভালো মন্দর কথা ওটা ওটা দিয়েছে, এ ভালো আর মন্দকে সুন্দরভাবে চলে আসুন, ওরা যে যত আগায় যাবে শেষের দিকে আর বক্তৃতা হয় না, সাবজেক্ট তো একটাই, আর মানুষ তো একজন শেখে আছে। হ্যাঁ, ওই যে বলা হয়েছে বারেন রাসেল, এটা বঙ্গবন্ধু নামটা রাখছে, উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল যে একজন বারেন রাসেল হবে। তার মানে কি ওই দেশে সে জন্মগ্রহণ করবে না, আদর্শ আধ্যাত্মিক আদর্শিকভাবে উদ্বুদ্ধ হবে, এইটা তো আমরা চাই। আর কি বলবো, বলার কিছু নাই। এই যে আমি শুনছি আজ সকালে আমি জেলা পরিষদে একটা অনুষ্ঠান করছি, বুঝলাম কি ১ নম্বর কর্মসূচিতে নাকি আপনাদের নাম ত্যাগ করেছে সরকার। ১ নম্বর কি কর্মসূচি? ওই তো কোয়াতালিকা। এই জন্য আমরা আমাদের পক্ষতে আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তিযোদ্ধা আছে এখানে, আবুল আসিরা সব, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রজন্মকে ধরেন, শুধু প্রয়োজন, আপনার দায়িত্ব বুঝতে তারপরে ছেড়ে দিয়ে যান। আমি আর কিছু বলতেছেন, অনেক বলে ফেললাম। আমার খুব কষ্ট, একটা প্রাসঙ্গিক কথা বলি। এই আমাদের দেশটা খুব শান্তিতে আছে, অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমরা এখানে আসি। ওই কুমিল্লার আবহাওয়া যদি এখানে না আসে, এটা আমি কি মনে করি যে আমার কুমিল্লা কি আমাদের এসপি সাহেবের মতো এসপি নাই? আমাদের ডিসি সাহেবের মতো ডিসি সাহেব নাই? কুমিল্লাতে 3 ঘন্টা পরে একটা আক্রমণ হলো, কেউ ঠেকাতে পারলো না। আবাদান 3 ঘন্টা আমি ইন্ডিয়া যাইতে পারি, এবার আসতে পারি, 3 ঘন্টা ঢাকা যাইতে পারি, আসতে পারি। হোয়াট ইজ দিস? আমার প্রশ্ন, কারো বিরুদ্ধে বলছি না। 3 ঘন্টা পরে একটা সম্পদের উপরে আক্রমণ করা হলো, একটা মিথ্যা বানায় একটা ঘটনা নিয়ে আমরা কি করতে পারছি সেখানে? আমার প্রশ্ন, এটা জানার ইচ্ছা। আমি একজন নাগরিক, আমি শুধু নাগরিক না, আমি সুনাগরিক। দেশকে জানতে হবে আমার। জাতির জন্য বঙ্গবন্ধু কি বলে গেছে?
হিন্দু না ওরা মুসলিম, আমরা সবাই তো মানি। তারা নিরীহ অসহায় হিন্দু মানুষদেরকে 3 ঘন্টা করে মারলো, সে দেশে কি লোক না? আমি আগেই বলছি আমার স্পেশালি লোক নেই। আমার বিশ্বাস আমাদের এখানে আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের এখানে হতে দেব না। চিহ্নিত লোক তো স্পেশাল সব জানে, আমি সামনেই বলতেছি। তারা অনেক সোর্স, তারা এগুলো করতে পারে, অতীতে করেছে, চিহ্নিত দেন ত্যাগ করতে হবে, তাদেরকে ধরতে হবে। আমরা সাধারণ মানুষ আপনার পাশে আসি থাকি। আজকের দিনে 58 বছর না, তো অনেক বড় হয়ে যেত। স্যার বললেন যে আমার যে 6 মাসের ছোট, তাহলে আপনি তো প্রায় বুড়ো হয়ে আসছেন, তাহলে ও তো বড় হয়ে গেছে, দায়িত্ব নিত, ওটা দায়িত্ব নিত, তাই না? তো ওরা আমি রুহুল মাগফিরাত কামনা করি। ওই দিন সহ যারা বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধু মাতা সহ যারা ওই দিন শহীদ হয়েছেন, সবার রুহুল মাগফিরাত কামনা করি। আমাদের ধর্মে আছে একটা কথা, শেষ করে দেব আমি, যে দামেস্কতে যেদিনে ইমাম হোসেনকে মারা হয়েছিল, একজন জাস্টিস লিখলেন মাহমুদ হোসেন, অনেকদিন আগে বলছিলাম, বলেছিলেন ইমাম হোসেন মেয়েরা ওই দেশে আনন্দ উল্লাস করেছিল। 200 বছর পরে ওই দামেস্কতে হাই হোসেন হাই ইমাম বলে মুর্শিয়া গাইছিল ওই দেশের মানুষ। তেমনি ভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে মেরে কারা মসজিদ থেকে বেশি উল্লাস করেছিল? 15 আগস্টে মসজিদটা মেরে তারা উল্লাস করেছিল। তারা কারা? সেই চিহ্নিত শত্রুগুলি আজকে এটা করতেছে। 200 বছর পরে না, এখনই তো বঙ্গবন্ধুর নামে আমরা মুর্শিয়া যাই, সারা বাংলাদেশের নামে বঙ্গবন্ধুর নামে শেখ হাসিনার নামে তারা আশীর্বাদ করে, ধন্যবাদ দেয়। এই দিনে আসবে আমাদের চিহ্নিত করতে হবে তাদের, তারা কারা। এই শান্তির দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়া ঘন পল্লী স্নিগ্ধ শ্যামলমা প্রভাব, এই সুন্দর দেশে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। ক্ষমতা তো আমার নাই, পারিস বিষয় যাদের ব্যবসায়িকরা যারা আছে তারা পারে, আমরা পারি না। আমরা কষ্ট হয়। আমার কাছে রাত্রে একজন লোক আসলে কুমিল্লার রেজিস্ট্রেশন নির্বাচন চলে, কয় ভাই যা হলো না, একদম 7 ঘন্টা না, মিথ্যা কথা বলছি, 3 ঘন্টা বলে গেছে। আমাদের কিছু হবে না, বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের দিনটা প্রতি বছর পালন করা হোক, লার্নিং নেওয়া হোক, শিক্ষা নেওয়া হোক। যে শিশু আমাদের ধর্ম আছে, শিশু নাকি ওই আমাদের বেস্টে আছে, বেস্টে ফুল আর শিশু আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের বলল ইয়া বুনাইয়া বলে ডাকতেন, এত ভালোবাসতেন শিশুদেরকে, তুমি বলে ইয়া বুনাইয়া। তার নাতিরা উনি নামাজ পড়তেন, ওনার ঘাড়ে উঠতেন নাতিরা, কিন্তু উনি নামাতেন না। হ্যাঁ, যখন উনি সিজদায় থাকতেন উনি নাতিরা তার ঘাড়ে থাকতেন। অনেক পরে যখন নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যে শিশু নিষ্পাপ, ধর্ম কি ওদের কাছে, এই শিশুদের ভবিষ্যতে এরকম না হয়, এই প্রত্যাশা রেখে জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ দিই। আমার বক্তব্য শেষ। জয় বাংলা, জয় বঙ্গ। থ্যাংক ইউ। এইটা লাগবেন, চলে আসুন। বাঙালি জাতি শেখ রাসেলের স্মৃতি বুকে নিয়ে তাকে বন্ধুর স্নেহের আসনে বসে সভ্যতার পথে আরো অগ্রসর হোক। আজকের দিনে এই হোক আমাদের কামনা, আমাদের প্রত্যাশা। সুধীমঞ্জলি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব কাজী কেরামত আলী, মাননীয় জাতীয় সংসদ সদস্য, রাজবাড়ী 1 আসন মহোদয়কে। না আজাদ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকী পালনের জন্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসে আছেন আমাদের রাজবাড়ী জেলার সুধীবৃন্দ এবং
আমার স্নেহের ছোট্ট সোনামণিরা, সাংবাদিক ভাইরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মানে এই আলোচনা আমরা সবসময় করে থাকি এবং অতিরিক্ত জেলা পরিষদ মহোদয় প্রথমে বক্তৃতা রেখেছেন। কারণ আজকে যদি ছোট্ট শিশু রাসেল যদি বেঁচে থাকতো তাহলে আজকে 58 বছর হতো। কারণ যে কোনো হত্যা দিয়ে কিন্তু কোনো সমাধান হয় না। আমাদের ইসলাম ধর্মে কখনো বলে নেই হত্যার কথা। আপনি নিজেই দেখেন আগে এখানে বিচার করে, কারণ আজকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, ওনার পরিবার পরিজনকে হত্যা হয়েছে, সকলকে হত্যা করে ফেলা হয়েছে। কিন্তু আল্লাহর বিধান, শেখ হাসিনা আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন। আজকে শেখ রাসেল দিবস আমরা পালন করছি, বঙ্গমাতা ফজিলাতুন দিবস পালন করছি এবং শেখ কামালের জন্মদিন আমরা পালন করেছি। এটা হলো উদাহরণ। কারণ হত্যা দিয়ে, কারণ বিএনপি সরকারের সময় আমাদের আওয়ামী লীগ সরকারের যত নেতা কর্মীদের হত্যা করা হয়েছে, আপনি দেখেন তো দেখি আওয়ামী লীগ সরকারের সময় আমরা কতজন বিএনপিকে হত্যা করেছি। আজকে কিবরিয়া সাহেব সহ, মমতাজ সাহেব সহ, মানে এই যে হত্যাগুলো হয়েছে, যে এত হত্যা দিয়ে হত্যার সমাধান হয় না। আমার পিতা মরহুম কাজী জাতীয় শিক্ষা হত্যা করা হয়েছে এবং তারই সন্তান হিসেবে আমি আজকে রাজবাড়ী 5 বার এমপি হয়েছি। তাহলে কি আমার বাবাকে মেরে ফেলে কি তার সমাধান হয়েছে? যারা ষড়যন্ত্র করেছিল যে কাজী হিদায়াতুল হোসেনকে মেরে ফেললে রাজবাড়িতে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে, অন্যরা আজকে এখানে নেতৃত্ব দেবে, সেটাই ভাবতে বলেন। সেই জন্য হত্যা দিয়ে আসলে কিছু সমাধান হয় না। আজকে শেখ রাসেলের নামে প্রতিটি স্কুলে শেখ রাসেল ল্যাব দিচ্ছে, ছোট্ট সুনামনের ইতিহাস। আর সে প্রত্যেকটি স্কুলে শেখ রাসেল ল্যাব দিচ্ছে। এখান থেকে এখানে তারা কম্পিউটার শিখে ছেলেমেয়েরা। আমি একটা প্রস্তাব করেছিলাম যে আর কি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে অন্তত কম্পিউটার শেখে। আমরা কম্পিউটার গুলো দেখছি কোন কোন স্কুলে হয়তো একজন মানে ব্যাচ করে মানে কতগুলি শিক্ষার্থীকে আমরা কম্পিউটার শিক্ষা দিতে পারলাম। এরকম একটা বছর দৃষ্টান্ত স্থাপন করবো। আমি যে স্কুলে যাই যেখানে শেখ রাসেল ল্যাব আছে, সেখানে আমি বলি যে তোমরা শুধু ল্যাব দিলাম, ল্যাবগুলোকে কাজে লাগালে না, এটা কিন্তু হবে না। আমরা দেখতে চাই যে কতজন শিক্ষার্থী এখান থেকে এই প্রশিক্ষণ নিয়েছে, সেটা দেখতে হবে। সে কারণে যাক আজকের দিনে বেশি বক্তৃতা দেব না। আমি যখন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আমি কমিটির সদস্য ছিলাম, সংসদীয় কমিটি ছিলাম, তখন আমাকে একটা শিশু বিষয়ক মন্ত্রণালয় একটা আলাদা করার জন্য, কারণ আমাদের দেশে মহিলাদের যেমন গুরুত্ব, পুরুষ মহিলা শিশুদের কিন্তু আলাদা একটা মন্ত্রণালয় করা উচিত। আমি কিন্তু আজকের দিনে এটা বলছি কি কারণে, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটাই একটা পরিশ্রম যে আলাদা করে শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হোক। আজকে শুধু রাসেল মারা গিয়েছে, এখন ইদানিং আমরা কিন্তু পত্র পত্রিকা রেগুলার দেখতেছি যে নারীর ধর্ষণ হচ্ছে, মা বাবা মারা যাচ্ছে, পাশাপাশি ছোট্ট শিশু সন্তানকেও হত্যা করা হচ্ছে, প্রায় কিন্তু পত্রিকা আমরা দেখতেছি। এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করে কষ্ট লাগে যে অন্যায় যদি করে থাকে, আমার বাবা মাও অনেক সময় করে কি শিশুকে হত্যা করে অন্যের ঘরে কেস করে দোষ চাপানোর জন্য একটা পরিকল্পনা করছে। এইসব থেকে মানে আসলে একটা খুব খারাপ অবস্থার দিকে আমরা যাচ্ছি, মানে আর কি এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। যাক আজকের দিনে 1975 সালে বঙ্গবন্ধু সম্মান পরিবার করেছেন যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে আজকে শেখ রাসেল যদি আজকে বেঁচে রাখতো, তার 58 বছরের একদম পুরা একটা কি বলবো নেতৃত্ব দিতে পারতো এবং মানে আমাদের মতো একদম একটা বড় মাপের কি যেন মানুষ হতো। 58 বছরই একটা মানুষ। সে কারণে আল্লাহ পাক তাকে 10 বছর মাত্র আয়ু রেখেছে, সে চলে গেছে পৃথিবী থেকে। আজকে সেই 10 বছরের শিশু সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি এখানে। আল্লাহ পাক এই বাংলাদেশ যতদিন থাকে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিজন যারা 1975 সালে শহীদ হয়েছিলেন, ওনাদের মানুষের মনের মধ্যে, কথার মধ্যে সর্বদা থাকবেন, কখনো ভুলবেন না। আজকে তো বঙ্গবন্ধু যখন আমরা 15 আগস্ট পালন করি, সারা বাংলাদেশে ওনার জন্য যে দোয়া হয়, লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশে বিশ্বের সব জায়গায় দোয়া হচ্ছে
শেখ হাসিনার জন্য দোয়া হচ্ছে, সকলের দোয়া হচ্ছে, কিন্তু মানুষকে হত্যা করে যে কিছু সমাধান হয় না, হত্যা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন, নেক্সট ডে আমরা প্রোগ্রাম করলে ডিসি সাহেবকে বলবো যে আরো শিক্ষার্থী বেশি করে এনে যাতে আরো সুন্দর পরিবেশে ওদের কথা আমরা শুনবো। আমরা তো বলি সবসময় ওদের অনুমতি দিয়ে আমরা কথা শুনবো, তোমরা বক্তৃতা দাও, আজকে আমরা বক্তৃতা দেব না, তোমাদের কথা শুনবো, ঠিক আছে না? এটাই আমরা আমার সামনের প্রোগ্রামটা একটু ডিসি সাহেব সামনের প্রোগ্রামটা একটু নতুন করে সাজাবেন, মানে ভিন্ন মাত্রা যাতে হতে পারে আর কি। যাই হোক, আজকে আমরা সকাল থেকেই প্রোগ্রাম করেছি, আবারও আমরা শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করি। এখানে যারা উপস্থিত আছে সকলের সুস্থতা কামনা করি, কারণ করোনা ভাইরাস ইনশাল্লাহ অনেকটা আমরা মোকাবেলা করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত যেন এটা না বাড়ে, সেই জন্য আমাদের সাবধান থাকতে হবে এবং এই কামনায় সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি মহোদয়কে তার নান্দনিক বক্তব্য প্রদানের জন্য। প্রসূতি মন্ডলী, যার আয়োজনে আজকের এই চমৎকার উৎসব মুখর অনুষ্ঠানটি আমরা উপভোগ করছি, তিনি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দিলশাদ বেগম, সুযোগ্য জেলা প্রশাসক রাজবাড়ী মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। শেখ রাসেলের আজকে 58তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার পাশে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি রাজবাড়ী 1 আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, ছাত্রছাত্রীরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আর আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 75-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের যে সম্মানিত সদস্যগণ শহীদ হয়েছিলেন তাদের সবাইকে এবং সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে সকাল 7টা থেকে আমরা এই জাতীয় দিবসটি আমরা পালন করছি, কারণ আপনারা এবার জানেন যে শেখ রাসেলের জন্মদিনটিকে ক তালিকাভুক্ত একটি দিবস হিসাবে সরকার স্বীকৃতি দিয়েছে এবং সেইভাবে পালন করছে। তো সকালবেলায় বেশ ভালোই বৃষ্টি ছিল, কিন্তু আমরা এখানে সবাই মিলে সম্মিলিত হয়েছি এবং প্রথমেই শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানিয়েছি। শেখ রাসেলকে নিয়ে আমরা এখানে আলোচনা অনুষ্ঠানটি করছি। এছাড়াও এর আগে জেলা পর্যায়ে যেটা হয়েছে যে কতগুলো প্রেজেন্টেশন তৈরি হয়েছিল সেটার প্রতিযোগিতা হয়েছে, যেটার এখন পুরস্কার বিতরণ হবে, এবং এছাড়া বক্তৃতার এখানে প্রতিযোগিতা হয়েছে। তো এখানে সবার সাথে যেই আমাদের এখানে আলোচকবৃন্দ যেটা বলেছেন যে শেখ রাসেলের আজকের এই দিবসটা আমরা যে প্রতিপাদ্য নিয়ে উদযাপন করছি, যে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস, সেটাকে আমরা এখন থেকে প্রতি বছর উদযাপন করব। প্রতি বছর আমরা স্মরণ করব যে 75-এর 15ই আগস্টে 10 বছরের একটি শিশুকে এই যে নির্বিচারে হত্যা করা হয়েছে, এটি পৃথিবীর কোনো দেশ, কোনো সমাজ, কোনো ধর্ম কোনোভাবেই সমর্থন করতে পারে না। এটি ছিল একটা অন্যায় এবং এই অন্যায়টার জন্য আমাদের মধ্যে অন্যরকম একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে সেইভাবে জাতির পিতার পরিবারকে ধ্বংস করে দিলেও জাতির পিতার সুযোগ্য কন্যার হাত ধরে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এই করোনা পরিস্থিতির মধ্যেও IMF সহ সব আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকার করেছে যে এশিয়ার মধ্যে তৃতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশে, এবং বাংলাদেশ এই সামনে যে 2030-তে বিশ্বের বিস্ময় হিসেবে একটা অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। কাজেই এইভাবে জাতির পিতার যে কন্যার হাত ধরে আমরা যেমন এগিয়ে যাচ্ছি, আজকে শেখ রাসেল যদি জীবিত থাকতেন তাহলে এখানে বক্তারা সবার সাথে আমিও একমত, যিনি ঠিক বঙ্গবন্ধুর আদর্শের মতো, ঠিক বঙ্গবন্ধুর কেউ কেউ যেটা বলতো তার ছোটবেলাতে দেখে যে শেখ রাসেল বেঁচে থাকলে আমাদের জাতির পিতার চেয়েও বড় নেতা হবে, তার চেয়েও ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে, তাহলে হয়তো 2030 না, তার আগেও দেশ অনেক বেশি এগিয়ে যেত। তো আজকের মতো এই 18ই অক্টোবরকে আমরা সামনের বছরও ক তালিকাভুক্ত দিবস হিসেবে পালন করব, এবং আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আবার স্কুলগুলোতেও আলাদাভাবে এই দিবসটি পালিত হয়, তারা এখানে থাকতে পারেনি, হয়তো চলে যেতে হয়েছে ওদেরকে। ভবিষ্যতে আমাদের প্রধান অতিথি মহোদয় যেমন বলেছেন তার নির্দেশনা মতে আমরা আরও বেশি ছাত্রছাত্রীদের যুক্ত করে এই দিবসটা পালনের চেষ্টা করব। তো আজকে সকাল থেকে আমাদের এই দিবস পালনের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রতিযোগিতাগুলোতে যে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ সভাপতি মহোদয়কে তার তথ্য বক্তব্যের জন্য। সুধী মণ্ডলী, শেখ রাসেল দিবস 2021 উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচন করা হয়েছে। এটি আমি ঘোষণা করছি এবং প্রতিষ্ঠানের থেকে এসে পুরস্কারটি নেবার জন্য অনুরোধ করছি এবং পুরস্কার প্রদান করবেন আমাদের মাননীয় অতিথিবৃন্দ। প্রথমেই শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচনে যারা তৃতীয় স্থান অধিকার করেছে সেই নামটি বলছি, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়, পাংশা রাজবাড়ী। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়, পাংশা রাজবাড়ী আমন্ত্রণ জানাচ্ছি তাদেরকে পুরস্কারটি গ্রহণের জন্য। তৃতীয় স্থান অধিকার করেছেন ক্রেস্ট বই এবং সনদ পুরস্কার হিসাবে প্রদান করা হচ্ছে। পুরস্কার প্রদান করছেন আমাদের মঞ্চে অবস্থানরত সকল অতিথিবৃন্দ। সকলকে একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী। তৃতীয় স্থান অধিকার করেছে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী। প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী, আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম স্থান রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী। জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব। প্রথম স্থান রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ রাজবাড়ী, ধন্যবাদ তাদেরকে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন উচ্চ বিদ্যালয় রাজবাড়ী এবং তৃতীয় স্থান অধিকার করেছে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় পাংশা রাজবাড়ী। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে শেখ রাসেল দিবস 2021 প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে গাজী রিজওয়ান শাহ রিয়ার, দশম শ্রেণী, ইয়াসিন উচ্চ বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে গাজী রিজওয়ান শাহ রিয়ার, দশম শ্রেণীর ছাত্র, ইয়াসিন উচ্চ বিদ্যালয়। প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারীকে সিগমা দ্বাদশ শ্রেণী রাবিয়া ইদ্রিস মহিলা কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করেছে। পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করা হচ্ছে। সিগমার পক্ষ থেকে রাবিয়া ইদ্রিস মহিলা কলেজের পুরস্কার গ্রহণ করছে। প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে লিয়ানা আফরিন শব্দ, একাদশ শ্রেণী, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, প্রথম স্থান অধিকার করেছে। প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা আমাদের ছোট সোনামণিরা, তোমাদেরকে তালের চারা দেওয়া হবে, এটা প্রথমে ঘোষণা করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ তালের চারাগুলো রয়েছে আমাদের মাঝে একটু সামনেই, সেখান থেকে একটি করে চারা তোমরা সংগ্রহ করবে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমাদের আলোচনা অনুষ্ঠান আমরা এখানেই শেষ ঘোষণা করছি। অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ।